আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে আসছিলাম যে সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা হয়। পড়ে আসছিলাম পূর্ণ সংখ্যা হলে তারাও মূলদ সংখ্যা হতে পারে। এখন √2 এর মান যদি আমরা ওই যে একটা জায়গায় দেখে আসছিলাম যে √2 এর মান হচ্ছে 1.4142 এইভাবে চলমান, মানে অসীম পর্যন্ত, এটার কোনো লিমিটেশন নাই, এটা লিমিটেড সংখ্যা না। তাহলে যদি এমন কোনো সংখ্যা আমরা দেখি যেটা দশমিকের পরেও চলতে আসে, মানে আমরা গণনা করে শেষ করতে পারছি না, সেসব ধরনের সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলি। আবার ডিরেক্টলি এখান থেকেও বলে ফেলতে পারেন যে √2, √3, পাই, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এভাবে যদি মুখস্থ করে ফেলেন সেটা আপনাদের জন্য সহজ হবে, কারণ পরীক্ষার হলে এত বেশি টাইম থাকে না যে হিসাব করে বা মান হিসাব করে আপনারা বলবেন, এবং একই সাথে ক্যালকুলেটরও ব্যবহার করতে দেয় না। সো বেটার হয় যে কমন কিছু সংখ্যা যদি মুখস্থ করে ফেলেন। আচ্ছা, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। 49 নম্বর প্রশ্নে বলছে পি একটি মৌলিক সংখ্যা হলে √p কী ধরনের সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? আশা করি আপনাদের মনে আছে যে সকল সংখ্যার মৌলিক মানে গুণনীয়ক কেবলমাত্র 2টা হতে পারে, 2-এর অধিক হতে পারবে না, 2-এর কমও হতে পারবে না। চিন্তা করেন তো, পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটা কি হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 তো হতে পারে না, মানে কোনো জোড় সংখ্যাই হতে পারবে না। আচ্ছা, 2-এর যদি বর্গমূল করেন, আমরা তো দেখছি √2 একটা অমূলদ সংখ্যা, কারণ ওর বর্গমূল হচ্ছে চলমান, মানে নির্দিষ্ট সংখ্যা না। এরপরে যদি 3 হয়, √3 অমূলদ সংখ্যা, কারণ ওই √3 এর মান হচ্ছে 1.732 এভাবে চলতেই থাকে আর কি। আচ্ছা, এভাবে যদি আমরা পরের মৌলিক সংখ্যাগুলো দেখি যে 5, 7, এরপরে 11, দেখেন তো এই কোনো সংখ্যার বর্গমূল যদি আপনি নির্ণয় করেন তাহলে কি কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায়? আসলে যায় না, সবগুলোই হচ্ছে দশমিক সংখ্যা পাওয়া যায়। আর আমরা অমূলদ সংখ্যার ক্রাইটেরিয়ায় পড়ে আসছিলাম যে যদি কোনো সংখ্যা এমন হয় যে তারা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে তাদের বর্গমূল অমূলদ সংখ্যা হবে। এখন পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা না, এটা কিভাবে বুঝতে পারি? দেখেন, একটা সংখ্যা যদি এমন হয় যে √9, তাহলে এই সংখ্যাটাকে বর্গমূল মানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে যদি 9কে বর্গমূল করার পরে একটা পূর্ণ সংখ্যা আমরা পাই। আচ্ছা, এখন ওই যে আমি বললাম 2, এই 2 কি পূর্ণবর্গ সংখ্যা? চলেন দেখা যাক। 2কে বর্গমূল করলে পাওয়া যায় হচ্ছে 1.414 এভাবে চলতে থাকে। আচ্ছা, এরপরের মৌলিক সংখ্যা কি আছে? 3 আছে, তাকে যদি আমি বর্গমূল করি দেখব যে 1.732 এইভাবে চলতে আসে। আচ্ছা, এরপরের এরপরের মৌলিক সংখ্যা 5, এরপরেরটা 7, এরপরেরটা 11, এই সবগুলোকে যদি হিসাব করেন দেখা যাবে যে তারা দশমিক সংখ্যাই আনসার দিচ্ছে। সো এই পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে √p অবশ্যই অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ, 50 নম্বর প্রশ্ন বলছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। কি ধরনের সংখ্যা? হ্যাঁ, অথবা কোন ধরনের সংখ্যা, একই কথা। আচ্ছা, বলেন তো কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? আসলে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসকে পাই দ্বারা প্রকাশ করা হয়। আমরা ওই যে অমূলদ সংখ্যার কিছু উদাহরণ পড়ে আসছিলাম, আমরা দেখছিলাম পায়ের মান 3.14159 এভাবে চলতেই থাকে। তাহলে এটা কোন ধরনের সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ, এখানে অপশান 4টা আছে হচ্ছে মৌলিক, মূলদ, স্বাভাবিক, অমূলদ। তাহলে আমরা যেহেতু জানি পাই এর মান হচ্ছে 3.14159 এভাবে চলতে আছে, সো এটা একটা অমূলদ সংখ্যা। 51 নম্বর প্রশ্ন বলছে ই এবং পাই কি ধরনের সংখ্যা? পাই তো অমূলদ সংখ্যা, আমরা আগের প্রশ্নটা থেকে দেখে আসছি। ই হচ্ছে স্বাভাবিক লগের ভিত্তি, এটার মান হচ্ছে
7 1 8 2 8 1 8 2 8 4 6 এভাবে আর কি। এবং এটি একই সাথে একটা ধ্রুবক সংখ্যাও। তো এটা হচ্ছে যেহেতু চলমান সংখ্যা, সো পাই অমূলদ সংখ্যা, ইও অমূলদ সংখ্যা। হ্যাঁ, 52 নম্বর প্রশ্ন বলছে √289 এর বর্গমূল কি, মানে কি বলতে আসলে কি ধরনের সংখ্যা তাই বলছে। √289 এটার বর্গমূল যদি √289 করা হয় আমরা পাই আসলে √289 এটার মান হচ্ছে 17। এখন প্রশ্নে বলছে যে এটারও রুট, তার মানে এই যে 17 পেলাম, এই 17কেও রুট করতে হবে। যদি দেখেন 17 একটা মৌলিক সংখ্যা, যদি আমরা মৌলিক সংখ্যার বর্গমূল নির্ণয় করি সেটা অমূলদ সংখ্যা হবে। তিপ্পান্ন নম্বর প্রশ্ন বলছে 3 ও 4 মধ্যে অমূলদ সংখ্যা কোনটি। হ্যাঁ, অপশন হিসেবে দিয়েছে কতে হচ্ছে √5, খতে দিয়েছে √10, গতে দিয়েছে √17 এবং ঘতে দিয়েছে √20। দেখেন আমরা যদি এই যে অপশানে যে সংখ্যাগুলো দিয়েছে এই সংখ্যাগুলো টেস্ট করি, সহজেই 3 আর 4 মধ্যে কোন অমূলদ সংখ্যাটা রয়েছে সেটা বের করে ফেলতে পারবো। √5 মান হচ্ছে 2.236 ডট ডট মানে চলতে থাকবে আর কি। সো আমরা দেখতে পাচ্ছি, এটা যদি লিখে দিই, √5 মানে হচ্ছে 2.236, আরও আছে লিখলাম না। √10 হচ্ছে 3.16227776 এভাবে আছে। আরও একটা 6 দিয়ে দিলাম, 7 দিলাম, কারণ ওর পরে আরও 6 আছে, আর লিখছি না। এরপরে হচ্ছে √17, এটার মান হচ্ছে 4.123 ডট ডট। এরপরে রুট আছে 20, এটার মান হচ্ছে 4.472 ডট ডট। দেখেন তো এখানে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি √5, √10, √17, √20, কোন মানটা 3 এবং 4 মাঝখানে অবস্থান করতেছে, মানে মাঝখান বলতে মধ্যে আর কি, একেবারে এক্স্যাক্টলি মাঝখানে হতে হবে এরকম ব্যাপার না। 3 বড় আবার 4 ছোট, এরকম কোন মানটা আছে। 2, এই যে 2 পয়েন্ট সামথিং, এটা অবশ্যই 3 চাইতে ছোট, তাহলে আমরা এটাকে কাউন্ট করতে পারছি না। 3.16 মানে এ হচ্ছে 3 চাইতে বড়, আবার 4 হয়ে যায় নাই, সো 4 চাইতে ছোট, তাহলে আমরা মেবি এই অপশনটা কাউন্ট করতে পারবো। আর একটু চেক করে দেখি, √17 মান হচ্ছে 4 পয়েন্ট সামথিং, মানে 4 চাইতে বেশি, সো আমরা এটা নিতে পারছি না। √20 মানও 4 চাইতে বেশি, সো আমরা এটা নিতে পারছি না, তাহলে আমাদের আনসার হবে √10। হ্যাঁ, আচ্ছা 54 নম্বর প্রশ্নে আসা যাক। 54 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আচ্ছা, আমরা দেখছিলাম যে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কিন্তু অসীম আবৃত্ত দশমিক সংখ্যা যেগুলো আছে সেগুলো আবার মূলদ সংখ্যা। দেখেন এখানে প্রথম অপশানে যেটা রয়েছে সেটা হচ্ছে 1.111, তার মানে এরপরে হচ্ছে ডট ডট দেওয়া আছে, দ্যাট মিনস এরপরে যতগুলো অঙ্কই আসবে সেগুলো সবই 1 আসবে। তাহলে আমরা এরকম একটা বিষয় জানি কি না যে 1.1 উপরে যদি আমরা পৌনঃপুনিক দিই, এটার মানে হয় 1.1 আমরা যতবার ইচ্ছা অতবার রিপিট করতে পারি এবং এটা চলমান থাকে। আচ্ছা, চলমান সংখ্যা দেখেই যদি আমরা হুট করে দিয়ে দিই যে এটা আনসার, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অসীম আবৃত্ত দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমাদের উত্তর চেয়েছে অমূলদ সংখ্যা কোনটা, প্রশ্নে চেয়েছে অমূলদ সংখ্যা কোনটা।
খ নাম্বার দেখেন 1-এর পরে 1 0 1 0 1 0 এভাবে রিপিট হচ্ছে। তার মানে এরপরে যদি আমরা আরেকটা অঙ্ক নিতাম তাহলে সেটা 0 হতো, যদি আরও একটা নিতাম 1 হতো, আরও একটা নিলে 0 হতো। তার মানে এটাকেও আমরা পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি। ওইটা লিখলে কেমন হবে 1.10, এই 10-এর উপরে পৌনঃপুনিক, তাহলে এটাকে ব্যাখ্যা করলে এরকম আসতো 1.10। যতবারই নিব 10 নিতে হতো আমাদের, এভাবে চলতে থাকতো। একইভাবে এখানে 1.1-এর পরে 00, আবার 100 এভাবে রিপিট হচ্ছে। সো এটাও পৌনঃপুনিক সংখ্যা। কিন্তু যদি এই সংখ্যাটার দিকে খেয়াল করেন 1.10, পরের অঙ্কটা 1, তারপরে 2টা 0, তারপরটা আবার 1, তারপরটা 3টা 0। তার মানে এরপরে যদি আমি আর কোনো অঙ্ক নিতে যাই, আমি মানে শিওর না যে এরপরে আসলে যদি 1 হয়ও, তাহলে এটাকে আমরা পৌনঃপুনিক আকারে কোনোভাবেই লিখতে কিন্তু পারছি না। সো এই সংখ্যাটা অমূলদ সংখ্যা, কারণ এটা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। ওকে, 55 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। দেখেন আমরা পড়েছিলাম যদি পৌনঃপুনিক বিশিষ্ট সংখ্যা হয় আমরা তাকে মূলদ সংখ্যা বলতে পারবো। সো এটা আমাদের অপশন থেকে বাদ হয়ে যাচ্ছে। √9 ইকুয়াল আসলে 3 হয়, যেটা একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে এটা স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে, তার মানে এটাকেও আমরা মূলদ সংখ্যা বলবো, অমূলদ সংখ্যা বলতে পারছি না। এই সংখ্যাটাতেও পৌনঃপুনিক চিহ্ন আছে 6 এবং 9-এর উপরে, তার মানে 5-এর পরে 639 এভাবে রিপিট হতে থাকবে। সো এটা আবৃত দশমিক সংখ্যা, আমরা এটাকেও মূলদ সংখ্যা বলছি। যদি এই 27/48-এর রুটকে আমরা হিসাব করি তাহলে এমন পাবো √27/48। এটাকে যদি আমরা একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার চেষ্টা করি, দেখেন 3 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে √3×27, এখানে পাচ্ছি 16। যদি এটাকে হিসাব করি তাহলে পাবো 3/4, যেটা একটা পূর্ণ সংখ্যার মানে দুইটা স্বাভাবিক সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারছি। সো এটাও মূলদ সংখ্যা। তার মানে আমাদের অপশানে এমন কোনোটাই নাই যেটা অমূলদ সংখ্যা, তাহলে আনসার হবে ও নম্বর, অর্থাৎ কোনোটি নয়। 56 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। অপশান কতে দিয়েছে √11, অপশান খতে পাচ্ছি √6/3, অপশান গতে পাচ্ছি √8/7, সরি এই রুটটা ফুল ভগ্নাংশের উপরে আর কি। আর ঘ নম্বরে পাচ্ছি √27/√48। দেখেন যদি 11কে রুট করা হয় আমরা পাবো হচ্ছে, এখানে লিখে দেবো, দিলাম এখানে লিখে, হ্যাঁ, 3.31662 এভাবে চলতে আসে। হ্যাঁ, আচ্ছা, তার মানে যেহেতু এটা সসীম দশমিক সংখ্যা না, অর্থাৎ অসীম দশমিক সংখ্যা, সুতরাং এটা অমূলদ সংখ্যা, এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না। এরপরে দেখেন √6/3, এখানে ওখানে লিখলে তো দেখা যাবে না। √6 যদি হিসাব করি দেখব যে এরকম পাচ্ছি 2.4498 এভাবে আসতে আসে। হ্যাঁ, এইটার জায়গায় এরপরে 9 আসছে, সো এখানে 9 দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এবং এটা বাই 3, তার মানে এটাকে 3 দিয়ে যদি ভাগ করি আমরা কোনো সাধারণ মানে স্বাভাবিক সংখ্যার অনুপাত পাচ্ছি না, কারণ এখানে অসীম দশমিক সংখ্যা আছে। সো এটাও অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা না। এরপরে আসেন √8/√7, এটাকেও হিসাব করলে আমরা অসীম দশমিক সংখ্যা পাবো, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাবো। সো এটাও অমূলদ সংখ্যা। কিন্তু এটাকে যদি হিসাব করি, এই যে ঠিক অল্প একটু আগে এই যে এই অঙ্কটাতে আমরা হিসাব করে আসছি 27কে রুট যদি করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে 3। আর আচ্ছা, আমি এখানে আপনাদেরকে এই হিসাবটা দেখিয়ে দিই। বিষয়টা এরকম, √27/√48। দেখেন আমরা এটাকে এরকম লিখতে পারি যে √9 × 3 মানে 3×27, এটাকে লিখতে পারি √16 × 3।
তো এটাকে যদি আমরা আরেকটু লঘিষ্ঠ করার চেষ্টা করি তাহলে এরকম পাবো যে √9 ইন্টু √3 বাই √16 ইন্টু √3। উপর নিচ থেকে √3 ক্যান্সেল হয়ে যায়, আর এটার যে মান থাকে সেটা হচ্ছে √9 মানে 3, √16 মানে হচ্ছে 4, যা হচ্ছে দুইটা স্বাভাবিক সংখ্যার অনুপাতের আকারে প্রকাশ করে গিয়েছে। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। ওকে, 57 নম্বর প্রশ্ন বলছে মূলদ সংখ্যাটি হলো, অর্থাৎ নিচের কোনটি মূলদ সংখ্যা সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন হিসেবে ক নম্বরে দিয়েছে √8, খ নম্বরে দিয়েছে √12, গ নম্বরে পাচ্ছি √18 এবং ঘ নম্বরে পাচ্ছি √27। দেখেন এই √8 মানে হচ্ছে আমরা এটাকে এরকম লিখতে পারি, আপনারা হয়তো সবাই কম বেশি জানেন এই রুট সাইনটার মানই হচ্ছে হাফ। এই √ এই সাইনটার মান হচ্ছে 1/3। এখন আমরা যদি 3 মানে √8কে হিসাব করি, দেখেন এরকম লেখা যায় √2 এর কিউব, মানে 2কে যদি আপনি 3 বার গুণ করেন তাহলে 8 পাওয়া যায়। 2 গুণ 2 মানে 4, আর 4 গুণ 2 মানে 8। আচ্ছা, এখন এই √ মান তো আমরা দেখছি এখান থেকে 3, সো কী করতে পারি, 2 এর পাওয়ার তো 3 ছিল, আবার এই √ এইটুকুর জন্য আমরা বসাচ্ছি হচ্ছে 1/3। হ্যাঁ, তাহলে এই 3 ক্যান্সেল হয়ে থাকে কি আসলে 2। আচ্ছা, বাকি অপশানগুলোর হিসাব পরে করব, এটা আগে দেখি যে কোনো একটা ঘন সংখ্যার আচ্ছা, আমরা ওইখানে একটা ক্রাইটেরিয়া পড়ে আসছিলাম মূলদ সংখ্যার মধ্যে যে কোনো পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল হচ্ছে মূলদ সংখ্যা। সেই হিসাব করলেও আমরা এটাকে আনসার দিয়ে দিতে পারছি যে এটি হচ্ছে মূলদ সংখ্যা। আবার দেখতে পাচ্ছি যে এটাকে বলছে যে ঘনমূল করতে, তো ঘনমূল করার পরে আমরা একটা স্বাভাবিক সংখ্যা পেয়েছি, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, আর বাকি যেগুলো রয়েছে এগুলোকে যদি আপনারা হিসাব করেন দেখা যাবে যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাওয়া যাচ্ছে। সো এটা বলতে আসলে √12, √18, √27 এই কোনোটাই মূলদ সংখ্যা নয়। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। 58 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। অপশান হিসেবে আমাদেরকে দিয়েছে হচ্ছে ক নম্বরে √5 গুণ √18। হ্যাঁ, খ নম্বরে অপশান হিসেবে দিয়েছে √3 ইন্টু √16। গ নম্বরে অপশান দিয়েছে √6 ইন্টু √24। এরপরে ঘ নম্বরে আমাদেরকে অপশান হিসেবে দিয়েছে √8 ইন্টু √20। দেখেন এই দুইটাকে বিভিন্নভাবে গুণ করা যায়। আপনাকে যদি ক্যালকুলেটর ব্যবহার করতে দিত তাহলে খুব সহজে √5 ইন্টু √18 মান আপনি বের করে ফেলতে পারতেন, কিন্তু কাছে যেহেতু ক্যালকুলেটর থাকবে না, অর্থাৎ আপনাকে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না পরীক্ষার হলে, সো আমাদেরকে একটু টেকনিক খাটাইতে হবে। অনেকভাবেই করা যায় হিসাব। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে চিন্তা করব, যেহেতু সরি ফর ডিস্টার্ব। এখানে দেখেন আমি চিন্তা করতাম এখানে যেহেতু একটা √5 আছে, এই √18কে ভেঙে কি কোনোভাবে √5 আর অন্য কিছু বানানো যায় কিনা। যদি যেত তাহলে √5-এর সাথে ওই √5টা গুণ করলে আমরা একটা পূর্ণবর্গ মানে একটা স্বাভাবিক সংখ্যা পেয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু 18কে আসলে যদি আমরা ভাঙি, দেখেন কি পাওয়া যায়। √18 এটাকে যদি আমি ভাঙি, যেহেতু এটা জোড় সংখ্যা, সো আমরা হয়তো এটাকে 9 দুগুণে 18 বানাইতে পারবো, অথবা 3 6 18 বানাইতে পারবো, অথবা 18 একে 18 বানাইতে পারবো, যেগুলোর মধ্যে কোনোটাই √5-এর সমান না। সো এটা হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে না। এরপর যদি এটা চিন্তা করি, 16কেও আমরা কোনোভাবে 3-এর গুণিতক আকারে প্রকাশ করতে পারছি না। আচ্ছা, যদি এটা দেখি গ নাম্বার,
দেখেন আছে হচ্ছে √6 × √24। দেখেন এই যে √24 এটাকে কি 6-এর গুণিতক আকারে প্রকাশ করা যায়? দেখেন তো 6 × 4 লিখতে পারি এটাকে। আচ্ছা, এখন এটা যেহেতু লিখতে পারি তাহলে √6কে আমরা এই লাইন থেকে রেখে দিচ্ছি এবং এই √24 এটাকে √6 × 4 √6 × 4 লিখছি। আচ্ছা, এখন দেখেন √6 আমরা জানি যদি দুইটা আলাদা আলাদা সংখ্যার উপরে একই সাথে রুট দেওয়া হয় এবং তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে অথবা যদি ভাগের সম্পর্ক থাকে তাহলে আমরা রুটটাকে দুইটা সংখ্যার উপরেই দিয়ে দিতে পারি। তাহলে এদের মধ্যে যেহেতু গুণ চিহ্ন আছে, সো আমরা এই রুটটাকে আলাদা করে দেব √4। ওকে, দেখেন √6 × √6 মানে শুধু 6 হয়, আর √4 মানে শুধু 2 হয়, অর্থাৎ এর মান আসে 12, যেটা একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, যদি আমরা কোনো বর্গমূলকে হিসাব করে পূর্ণ সংখ্যা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে বাকিগুলো আর চেক করার দরকার নেই। যদি চেক করতে চান তাহলে এভাবে চেক করতে পারেন। আমার কাছে এই ওয়েটা মোটামুটি ইজি লাগে।